কুমার ভট্টাচার্য এবং মিষ্টান্ন দিয়ে। ঠিক আছে, এটা একটু তোলা যাবে? হ্যাঁ, একটু একটু এটাকে আটকে দাও একটু। হ্যাঁ, হ্যাঁ, এবং একটি চারা গাছ তাকে উপহার দিচ্ছেন অভিষেক পাল চৌধুরী। অভিষেক এগো, এগো তুমি তোমার নাম বলেছি তো। ভলেন্টিয়ার অন্তত 2-3 জন মঞ্চের বাঁদিকে একটু এসো। ভলেন্টিয়ার মঞ্চের বাঁদিকে যাও, মঞ্চের ভেতর দিয়ে যেতে নেই, মঞ্চের বাঁদিকে যাও, ওখানে একটু কাজ আছে। আমরা আমাদের সেই শুভেচ্ছার ভালোবাসার উত্তরীয় তুলে দিলাম। সেই সাথে আমাদের সামান্য মিষ্টি মুখ এবং একটি সবুজ গাছ। কবি সুকান্তর কথাই বলতে হয়, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমাদের দৃঢ় অঙ্গীকার। বিশ্ব উষ্ণায়নে দাঁড়িয়ে আমরা যেভাবে প্রতিদিন ক্ষতিগ্রস্ত হতে চলেছি, আমরা সবুজকে বাঁচাতে চাই। যারা রয়েছেন এবং যারা বিভিন্ন জায়গা থেকে আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, সকলকে আমি আমার শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। সামনে মাস্টারমশাই রয়েছেন, প্রণাম জানানো। কবিতা বা না কবিতা যাই বলি, তার আগে দুটো কথা বলি, কারণ এটা আমার নিজের স্কুলের প্রোগ্রাম। মাসের মধ্যে 20 দিন আমাকে কবিতা শোনাতে সারা দেশ ঘুরে বেড়াতে হয়। এখানে আসার 2 দিন আগে আমি গিয়েছিলাম সাহিত্যিক বিভূতিভূষণের বাড়ি, বনগাঁ থেকে একটু আগে গোপালনগর। সেখানে তার বাড়ি, তার স্কুল, বিশাল মেলা হয়, বিভূতি মেলা, হাজার হাজার লোক আসেন। সেখানেও আমি উদ্বোধন করতে গিয়েছিলাম এবং কবিতা শোনাতে। প্রত্যেক দিনের অনুষ্ঠানের সবচেয়ে বড় চিন্তা থাকে যে আমরা যারা আমি অন্তত 2 বাংলার মধ্যে একমাত্র কবি যে বাণিজ্যিকভাবে কবিতা শোনাই। আমি আর কোনো কবিকে দেখিনি যারা বাণিজ্যিকভাবে কোনো গানের অনুষ্ঠানের পাশাপাশি কবিতাও করেন, কিন্তু আমি গত 30 বছর ধরে সেটা করে চলেছি। সেই অনুষ্ঠানগুলোর থেকে আজকের অনুষ্ঠান একদমই আলাদা, কারণ এটা আমার নিজের ছোটবেলার স্মৃতি জড়িত স্কুল, যেখান থেকে আমি বড় হয়েছি, যেখান থেকে আমি শিখেছি। আজকে যে আমি বাংলা ভাষায় সাহিত্যিক বা কবিদের মধ্যে একজন বলে অনেকের কাছে স্বীকৃত হচ্ছি, এটা আমার স্কুলেরই দেওয়া। আমি সেই জন্যই স্কুল সম্পর্কে দুটো কথা বলি। আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই ছিলেন গোপাল স্যার, গোবিন্দ স্যার। আমার খুব একটা লেখাপড়ায় মন ছিল না, আমি একটু গান শুনতে ভালোবাসতাম বলে স্কুল পালিয়ে সিনেমা দেখে বেড়াতাম। এবং যথারীতি একটা সময় উঁচু ক্লাসে, পরে আমি এই সব কথা বইতেও লিখেছি, অনেক ইন্টারভিউতেও বলেছি, আপনাদের সামনে বলতে ভালো লাগছে যে আমি একবার ক্লাস 9-এ ফেল করি। আমার বিধবা মা অনেক চেষ্টা করে আমাকে পড়াশোনা শেখাতেন, আমার বাবা ছিলেন না। তো যখন ওই ফেইলিওরটা ঘটে, মুহূর্তের মধ্যে আমার ভেতরে একটা ভীষণ গ্লানি বোধ হয়, কারণ বাড়ি ফিরে মাকে দেখতে পাবো যে মা অতি কষ্টে টাকা পয়সা জোগাড় করে আমাকে পড়াচ্ছিলেন। সেখানে আমি ফেল করলাম, মানে একটা বছর নষ্ট হলো। বাড়ির বড়রা বললেন যে ফেল যখন করেছো আর 1 বছর পড়ো এই ক্লাসে। তা আমার সেই দিনটার কথা ভীষণভাবে মনে আছে। দ্বিতীয় যে আমার ক্লাস 9 পরের বারে, অ্যাকচুয়ালি আমি 68-এর ব্যাচ, কিন্তু আমি পাস করি 69। গোপালবাবু এলেন, ক্লাস টিচার, রোল কল করতে করতে আমার নামটার কাছে এসে মাথা তুলে আমাকে দেখলেন, একটা ছোট কথা বললেন, সো এগেন ইউ আর ইন দ্য সেম ক্লাস। এই একটা ইংরেজি বাক্য আমার জীবন পাল্টে দিল। আমি ওই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম যে এরপর থেকে আমি ফার্স্ট ছাড়া কিছু হব না। আমার মায়ের মুখ মনে পড়ল, এবং বিশ্বাস করুন, ওই যে আমার পড়াশোনায় মন এলো। এবং আরেকজন মাস্টারমশাইয়ের কাছেও আমি কৃতজ্ঞতা জানাই, যার কাছে মা আমাকে প্রাইভেটে পড়তে পাঠিয়েছিলেন, গোবিন্দবাবু। তিনি ওই বাংলা পড়ানোর ফাঁকে ফাঁকে গোটা বিশ্ব সাহিত্য আস্তে আস্তে মাথায় ঢোকাতে লাগলেন। আমার সাহিত্যের প্রতি, লেখার প্রতি,
কাব্যের প্রতি আকর্ষণ তৈরি হলো। এবং সেইখান থেকেই পরবর্তীকালে যখন আমি গান বাজনার জগতে এসেছি, এবং আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, যে যত কবিতা আমার বই বেরিয়েছে বা বিভিন্ন জায়গায় মানুষ আবৃত্তি করেন, পাশাপাশি সংখ্যায় আমার গানও রেকর্ড হয়েছে। আমার প্রায় ৩,৫০০ গান রেকর্ড আছে, এবং ভারতবর্ষের ২-১ ছাড়া কোনো শিল্পী নেই যারা আমার গান করেননি। আজকে সমস্ত বিখ্যাত গান আপনারা শোনেন, এবং বাঙালিদের স্বভাব হচ্ছে গীতিকারকে কে লিখেছে কে সুর করেছে অতটা খোঁজ রাখে না, কিন্তু লোপা যখন দাদিনা নাতিনা গায় সেটা আমার লেখা গান, এবং মানুষ তাতে নাচে। আজকে মনোময় এসছে, মনোময়কে আমি বলেছিলাম যে তোমার প্রোগ্রাম শুরু হবে, তারপর আমি যাব। ও কোথাও বিশ্রাম নিচ্ছে। আমার বহু বছর আগের কথা মনে পড়ে, যখন মনোময় শুরু করে, সেই শুরুর দিনের আমি ওর সঙ্গী ছিলাম, আমার মনে আছে। অনেক শিল্পী আজকে যারা গান করছেন এবং বিখ্যাত হয়েছেন, তাদের প্রথম দিককার অনেক কাজ আমার করা, যেমন শ্রেয়া ঘোষাল, যেমন রূপঙ্কর, এরকম অনেকে আছেন, ইন্দ্রাণী সেন। তো এই গানের জগতে ঘুরতে ঘুরতে আমার সঙ্গে আলাপ হয় একজন কিংবদন্তি মানুষ। পরবর্তীকালে আমার জীবনে তিনিই পথ প্রদর্শক, সলিল চৌধুরী। সলিলদার প্রেরণাতেই আমার কবিতা লেখা শুরু হয়। আমি লিখতাম টুকটাক। সলিলদা হঠাৎ করেই একদিন আমায় বললেন যে তুই এত ভালো লিখিস, তুই ফাঁকিবাজ বলে লিখিস না, তুই লিখিস না কেন? আমি বললাম আমি যে কবিতাগুলো পড়ি এগুলো আমি বুঝতে পারি না। বললো আচ্ছা দেখ তো, আমি তোকে একটা কবিতা শোনাচ্ছি, বুঝতে পারিস না? উনি নিজের লেখা একটা কবিতা আমাকে শোনালেন, এবং আমার মাথার মধ্যে কি একটা হয়ে গেল। আমি বললাম এই তো কবিতা, আমি তো বুঝতে পারছি। এই কবিতা তো মানুষের কথা বলছে, জীবনের কথা বলছে, দুর্বোধ্য কিচ্ছু নেই। সেই আমার কবিতা লেখার শুরু। এবং যেদিন সলিলদার এই কবিতা আমি শুনেছি, ওমশাই শুনছেন বলে ওনার একটা লেখা, তার ঠিক ৪০-৪৫ দিনের মাথায় আমার জীবনের প্রথম কবিতার রেকর্ডিং হয় গৌরী ঘোষের কণ্ঠে। তারপরে আমি অজস্র কয়েক হাজার কাজ করেছি কবিতা নিয়ে। ব্রততীর এক সন্ধ্যায় একা ব্রততী আমার পরিচালনায় হয়েছিল। পরবর্তীকালে ওর যেখান থেকে ওর উত্থান হলো, আমি সেই মেয়ে, যে অ্যালবাম থেকে HMVর সর্বকালীন শ্রেষ্ঠ বিক্রি হওয়া একটি কবিতার অ্যালবাম, এটা আমার পরিচালনায় 2টো পার্ট হয়েছিল। ওই আমি সেই মেয়ে, আমি HMV স্টুডিওয়ে বসেই ওর জন্য লিখেছিলাম। এগুলো বলতে আপনাদের ভালো লাগছে, কারণ এই সব কিছু শুরু আমার এই গঙ্গার ধারের স্কুলে। অনেক দুষ্টুমি, অনেক কিছু করেছি, মাস্টারমশাইদের বকুনি খেয়েছি। অঙ্কে ফেল করেছিলাম বলে ধ্রুবজ্যোতিবাবু আমাদের হেডমাস্টার মশাই বললেন, তুই তুই জেনারেল সায়েন্সে 76 পেলি, আর অঙ্কে 0 কি করে পেলি? অবাক লাগছে আমার। 4টের সময়, 3:45 স্কুল ছুটি হবে, তুই আমার ক্লাসে আসবি, আমার ঘরে আসবি, আমি তোকে অঙ্ক শেখাবো, তুই দেখি কি করে ফেল করিস। এবং সত্যি সত্যি তখনকার দিনে এই সব মাস্টারমশাইরা ছিলেন, ডেকে নিয়ে গিয়ে ওনার ঘরে 4:45 থেকে 4:30 অবধি বসিয়ে অঙ্কে পাশ করানোর মতো নম্বর যাতে আমার জোটে তার ব্যবস্থা করে দেয়। তো সেই স্কুলকে আমি প্রণাম জানাই, আমার সর্বোচ্চ প্রণাম, শ্রদ্ধা। কিছু কবিতা আমি শোনাবো, কারণ মনোময়ের জন্য আপনারা অপেক্ষা করছেন আমি জানি, আর আমাকেও ফিরতে হবে কলকাতায়। এখন আর আমি ভাটপাড়ায় থাকি না, সেই জন্য, নইলে এখানে থাকলে হয়তো আর একটু বেশি রাত অবধি থাকতাম। অনুষ্ঠান কালকেও হয়েছে খুব সুন্দর, যারা এসেছিলেন তারাও আমার খুবই কাছের মানুষ, শ্রাবণী বা অন্যান্যরা। যাই হোক, আমি কথা না বাড়িয়ে কবিতায় চলে যাই। একটু আস্তে আস্তে। হ্যাঁ, শুরু করছি। জীবন তোমাকে অনেক দিয়েছে, তুমি জীবনকে কিছু দাও। তৃষ্ণায় যার বুক ফেটে যায়, তাকে পিপাসার জল দাও। তুমি জীবনকে কিছু দাও। তুমি পেলে আলো, তুমি পেলে ছায়া, তুমি পেলে স্নেহ, তুমি পেলে মায়া। ঝড়ে ভেঙে যাওয়া গাছটাকে তুমি কিছু মাটি, কিছু জল দাও। তুমি জীবনকে কিছু দাও। কোকিল তোমাকে গান দিল প্রাণে, তুমি সুর পেলে আরতি আজানে। এ মাটি আকাশ ভালোবাসা দিল, তুমি এ মাটির দিকে যাও। তুমি জীবনকে কিছু দাও। ফাগুনে তোমায় ফুলেরা ডেকেছে, তোমারই শরতে শিউলি ঝরেছে। ঝরা শিউলির বেদনাকে তুমি বুকে নাও। তুমি জীবনকে কিছু দাও। জীবন তোমাকে অনেক দিয়েছে, তুমি জীবনকে কিছু দাও।
এই যে এখানে বসে আছি, আমি প্রত্যন্ত গ্রামেও কবিতা শোনাতে যাই। দুদিন আগে আমি গিয়েছিলাম উলুবেড়িয়া থেকে 30 কিলোমিটার দূরে শ্যামপুর বলে একটা জায়গা, একটা স্কুলের 75 বছর অনুষ্ঠানে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ, এবং আমার খুব মনটা ভরে গেল যে ওই জায়গাতে, ওই স্কুলটিতে মাস্টারমশাইরা এবং ছাত্ররা অধিকাংশই ধর্মে তারা মুসলমান, কিন্তু তারা পড়াশোনায় খুব অ্যাডভান্স। এবং ভাবুন, একটা প্রত্যন্ত গ্রামে রাত্রি 10টার সময় আমি কবিতা বলছি, মাস্টারমশাইরা সামনে এসে আমার কবিতার নাম করে করে বলছেন এইটা শোনান, এইটা শোনান। ছাত্ররাও বলছে। গতকালকে একটা সভায় আমার সঙ্গে ছিলেন আমার আরেক মাস্টারমশাই ডক্টর পবিত্র সরকার। উনি আমাকে এটা বললেন, আপনারা ভাটপাড়ার মানুষ বলে শেয়ার করছি, যে এখানে প্রাইজ পাওয়া কবি প্রচুর আছে, যারা বড় বড় প্রাইজ পায়, বড় বড় কাগজে লেখে, কিন্তু তুমি যেভাবে মানুষের মধ্যে আক্রমণকারী, মানুষের মনের ভেতরে ঢুকতে পেরেছ, এটা বোধহয় আর কেউ পারেনি। এবং সেটার প্রমাণ যে ওই প্রত্যন্ত গ্রামেও রাত্রি 10টার সময় ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে লোকে কবিতা শুনতে চাইছে। কিন্তু ওইটাই ভারতবর্ষ না। এই যে এখানে সবাই আমরা দামি দামি জামা কাপড় পরে শীত কাটানোর জন্য বসে আছি, আর একটা ভারতও আছে যাকে আমি রোজ দেখতে পাই, নানাভাবে দেখতে পাই। এই কবিতাটা HMV-তে রেকর্ড করেছিলাম যখন, আমার সহশিল্পী ছিল নচিকেতা, ও এর আবহ তৈরি করেছিল, সঙ্গে একটু গান গেয়েছিল। আজকে নচি নেই, আমি একা, শুধু কবিতাটাই শোনাচ্ছি। অন্য ভারত। একটা ভারত ফুটপাতে শোয়ে ভিক্ষে করে খায়, অন্য ভারত সুইস ব্যাংকে কালো টাকা জমায়। একটা ভারত নুন আনতে পান্তা ফুরিয়ে ফেলে, অন্য ভারত রাত্রি জাগে স্যাটেলাইট চ্যানেলে। একটা ভারত তাগা তাবিজ সতীদাহে পড়ে, অন্য ভারত মোবাইল ফোন ইন্টারনেটে ঘোরে। একটা ভারত মাথা কুটছে মন্দিরে মসজিদে, অন্য ভারত শুকিয়ে মরছে পেট জোড়া তার খিদে। একটা ভারত ভাষণ দিচ্ছে ময়দানে লোকসভায়, অন্য ভারত পথ হাতড়ায় খানাখন্দ ডোবায়। একটা ভারত খোলা বাজার বিশ্বায়নের ছন্দ, অন্য ভারত ছাঁটাই লেঅফ কারখানা সব বন্ধ। একটা ভারত গান্ধী সুভাষ ক্ষুদিরামের কষ্ট, অন্য ভারত ডন মাফিয়া কাটমানিতে নষ্ট। একটা ভারত বোমা ফাটায় হেসে ওঠেন বুদ্ধ, অন্য ভারত ভেবেই পায় না কিসের জন্য যুদ্ধ। একটা ভারত ভোটে দাঁড়ায় নোট কামাবার ফন্দি, অন্য ভারত নিত্য নতুন ভাষণ ফাঁদে বন্দি। একটা ভারত 7টা দশক রক্ত চুষে খাচ্ছে, একটা ভারত 7টা দশক রক্ত চুষে খাচ্ছে, অন্য ভারত ভেতর ভেতর এবার হয়তো জাগছে। একটা ভারত চেষ্টা চালায় গুলিয়ে দিতে অঙ্ক, অন্য ভারত সেই সুযোগে হচ্ছে যে নিঃশঙ্ক। একটা ভারত থাক বা না থাক কি যায় আসে তাতে, অন্য ভারত জাগবে ভোরে চেষ্টা চলছে রাতে। অন্য ভারত জাগবে ভোরে চেষ্টা চলছে রাতে, অন্য ভারত জাগবে ভোরে চেষ্টা চলছে রাতে। একটু অন্যরকমের কবিতাতেও যাচ্ছি, যদিও আমি এগুলোকে না কবিতাই বলি, কারণ যাদের কবিতা পড়ে আমি বড় হয়েছি, রবীন্দ্রনাথ থেকে জয় গোস্বামী অব্দি, জয় যদিও বয়সে আমার থেকে ছোট, কিন্তু আমি কবি হিসেবে অনেক বড়, তো এদের কবিতার সঙ্গে আমার মূলগতভাবে কিছু তফাৎ আছে। সেই জন্য পার্থদা গৌরী দিয়ে আমাকে বলতেন, তুই কেন না কবিতা কথাটা সব জায়গায় লিখিস বা বলিস। আমি বললাম, এই জন্য বলি যাদের কবিতা পড়েছি তাদের সঙ্গে আমার লেখার কোনো মিল নেই, তাই আলাদা একটা ব্র্যান্ডিং করা দরকার বলি আমি না কবিতা কথাটা। আমার প্রথম রেকর্ড বেরোয়, আমার বই পরে বেরোয়, আগে ক্যাসেট বেরোয়, তো যত আজ হাজার হাজার যা কিছু বেরিয়েছে সব জায়গায় দেখে যে কবিতা ও না কবিতা কথাটা লেখা থাকে। এরকমই একটি না কবিতা, স্কুলের অনুষ্ঠান, বাবা মায়েরা আশা করেন ছেলেরা স্কুল থেকে পাশ করে কলেজ যাবে, ইউনিভার্সিটি যাবে, এবং এখনকার বাবা মারা তো আশা করেন যে তারপরে আমেরিকায় চলে যাবে। বাবা মারা কেউ চান না ছেলেরা এই দেশে থাকতে। একদিন এই দেশের জন্যই যারা প্রাণ দিয়েছিলেন, তারা দেশটার জন্যই দিয়েছিলেন। আমরা বাবা মায়েরা সচেতন ভাবে চাই যে আমাদের ছেলেমেয়েরা যেন এই দেশে না থাকে, এ দেশটা তাদের পছন্দ না, এটা রিয়েলিটি, মানতে হবে। কবিতার নাম ব্রিলিয়েন্ট। ব্রিলিয়েন্ট ছেলেরা ব্রিলিয়েন্ট ক্যারিয়ার তৈরি করে। তারা প্রথমে গাঁ মফস্বলে পরিপ্রসন্ন স্কুলে গিয়েও বন্ধুদের সঙ্গে লেখাপড়া শেখে,
তারপর ব্রিলিয়েন্ট রেজাল্ট করে সকলকে চমকে দেয়। তারপর তারা উচ্চতর শিক্ষার জন্য চলে যায় ব্যাঙ্গালোর কিংবা দিল্লি কিংবা পুনে। সেখানে তারা বড় বড় নম্বর পায়, পজিশন পায়। তারপর সেই নম্বর প্লেট গলায় ঝুলিয়ে তারা বড় বড় কোম্পানিতে মস্ত মস্ত চাকরি পায়, প্রচুর মাইনে, দামি ফ্ল্যাট, ভালো গাড়ি। ব্রিলিয়েন্ট ছেলেরা এরপর বিদেশের বিমানে গিয়ে বসে, পৌঁছে যায় আমেরিকা, জার্মানি, আবুধাবি, সিঙ্গাপুর কিংবা কানাডা। ব্রিলিয়েন্ট ছেলেদের ওইসব দেশ টপাটপ কিনে নেয়। ওইসব ব্রিলিয়েন্ট দেশ আমাদের ব্রিলিয়েন্টদের জন্য বিলাসবহুল বাড়ি, গাড়ি আর প্রচুর ডলারের ব্যবস্থা করে দেয়। আমাদের ব্রিলিয়েন্টরা সেখানে গিয়ে সুখে থাকে। সুখে থাকতে থাকতে ব্রিলিয়েন্ট ছেলেরা তার দেশ, গাঁয়ের কথা, হরিপ্রসন্ন স্কুলের কথা, বন্ধুদের কথা ভুলে যেতে থাকে। ভাঙা বাড়িতে পড়ে থাকা কেরানি বাপ কিংবা অসুস্থ মায়ের কথা ভুলে যেতে থাকে। মনে রাখতে পারে না খুঁড়তো জ্যাঠতো সব অসফল ভাই বোনেদের কথা। ব্রিলিয়েন্টদের জগতে ইমোশন নেই, প্রমোশন আছে। ব্রিলিয়েন্টদের অতীত নেই, কেবল ফিউচার। ছোট চেয়ার থেকে বড় চেয়ার, নন এসি থেকে এসি। ব্রিলিয়েন্ট ছেলেরা বাবা মাকে মাঝে মধ্যে টাকা পাঠায়, অনেক টাকা। সেই টাকা হাতে পেয়ে ব্রিলিয়েন্টদের বাবার মুখে ফুটে ওঠে হাসি, আর মায়ের চোখ ভরে ওঠে জলে। ব্রিলিয়েন্ট ন্যাস্টি ইন্ডিয়াতে আর ফিরে আসতে চায় না। এত ভিড়, এত ধুলো, কাদা, করাপশন, এসবের মধ্যে তাদের গা ঘিনঘিন করে। তবু যদি কখনো আসে, অনেক ফরেন জিনিস নিয়ে আসে। মায়ের জন্য ইতালির চাদর, বাবার জন্য ফ্রান্সের সিগারেট, সঙ্গে জাপানি লাইটার, আলো জ্বললে যা থেকে টুংটাং করে বাজনা বেজে ওঠে। ব্রিলিয়েন্টদের ব্যাপার স্যাপারই আলাদা। ব্রিলিয়েন্টদের ব্রিলিয়েন্ট বানিয়ে তুলতে কেরানি বাবা কতদিন যে কর্মক্লান্ত দুপুরে টিফিনে একটা চাপা কলা কিংবা 1 টাকার শুকনো মুড়িতে পেট ভরিয়েছেন। গতকাল যে মা কোনো নতুন শাড়ি কেনাকে বিলাসিতা মনে করে ছেঁড়া শাড়িতেই দিন কাটিয়েছেন। এসব তথ্য ব্রিলিয়েন্টদের ল্যাপটপে থাকে না। ব্রিলিয়েন্টদের ল্যাপটপে নায়করার দুরন্ত জলোচ্ছ্বাস কিংবা ভিসুভিয়াসের ছবি থাকে। শ্যামল বাংলার নদী, গাছ, বর্ষার মেঘ, এসব হাবিজাবি সেখানে ইনসার্ট করা যায় না। ব্রিলিয়েন্টরা সদা ব্যস্ত, ভীষণ ব্যস্ত। তারা গান শোনে না, তারা গল্প বা কবিতা পড়ে সময় নষ্ট করে না, আকাশ দেখে না, বৃষ্টিতে তাদের মন খারাপ হয় না। তারা কেবল কাজ করে, কেবল কাজ করে। বৃষ্টি নেমেছে আকাশ জুড়ে, শ্রাবণ মাস, মা মৃত্যুশয্যায়, বাড়ি ভর্তি লোকজন। অসুস্থ বাবা বারান্দার চেয়ারে বসে আছেন শূন্য চোখে। ডাক্তার জবাব দিয়ে গেছে। গোটা বাড়িতে অদ্ভুত স্তব্ধতা, কাঁপা কাঁপা ঠোঁটে মৃত্যুপথে যাত্রী মা জিজ্ঞেস করছেন, খোকন এলো, খোকন? ব্রিলিয়েন্ট খোকন তখন ফ্লাইটে, সবাই মাকে বোঝাচ্ছে ওই খোকন এলো বলে, ওই খোকন এলো বলে। কিন্তু খোকন চলে যাচ্ছে এক দেশ ছেড়ে আরেক দেশে, এক চাকরি থেকে আরো বড় চাকরির টানে। নির্ধারিত মাইনের প্রায় ডবল মাইনে পাবার টানে প্লেন চলে গেল খোকনকে নিয়ে অন্যত্র। মা আহুতাশ নয়, শুধু চোখের জল ফেলে শেষবার শেষ নিঃশ্বাস। আমি অনেক কথা বলি, তার প্রথম যখন বলতে শুরু করি, একজন আমায় বলেছিলেন, সিনিয়র মানুষ শিল্প সংস্কৃতির জগতে, বললেন তোমার কবিতাগুলো ঠিক কবিতা হয় না, আর তুমি যেগুলো বলো সেগুলো সবগুলো ঠিক ঠিক কথাও না, তুমি একটু বাড়িয়ে বলো। আমি বললাম, দেখুন আমি ডেলি প্যাসেঞ্জারি করি, কলেজ জীবন থেকে যখন গোয়েঙ্কা কলেজে ভর্তি হই সেই তখন থেকে শুরু করে এত দীর্ঘকাল চাকরি জীবন, তো ট্রেনে বাসে ট্রামেই তো আমার কেটে গেছে। তো আমি যা দেখি সেটাই তো লিখি, তাহলে বাড়িয়ে আর কেন বলবো? বলে না, এসব কথা কবিতায় না বলাই ভালো। তা আমি পরের দিন ঠিক করলাম যে একটা কবিতা লিখবো, নেক্সট যেদিনকে ওনার সঙ্গে আমার কোনো অনুষ্ঠানে দেখা হবে ওনার সামনে সেটা পড়বো। সেটা পড়েছিলাম, আপনাদেরও ভালো লাগবে। বলতে নেই, সব জায়গায় সব কথা বলতে নেই। পরস্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই। হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই, রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই, ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের বলতে নেই, আর পুলিশকে সততার কথা বলতে নেই। যখনই যা মাথায় এলো বলে ফেলতে নেই। ইচ্ছে আপনার করবে, জিভটা উসকুস করবে, গলার ভেতর কুটকুট করবে, তবু বলতে নেই। আপনি ভাববেন পরিকল্পনার 5 শালায় সব শালাই ভাঁওতা মারছে, ভাবতে পারেন, কিন্তু বলতে নেই।
আপনি ভাববেন হাসপাতাল, থানা, সরকারি দপ্তরগুলো ক্রমশ দালালদের মৃগয়াক্ষেত্র হয়ে উঠছে, ভাবতে আপনি নিশ্চয়ই পারেন, কিন্তু এসব কথা বলতে নেই। এমনিতে বাজারে ছেড়ে দিলে 20 টাকা রোজের মুটেগিরি জুটতো না যে বেটার রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় সে বেটা বাড়ি গাড়ি করে জনগণের মাথায় উঠে ব্রেক ডান্স করছে। এসব ভেবে আপনি তেলে বেগুনে চটে উঠতে পারেন, কিন্তু বলতে নেই। প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকছেন, পর্দার মেগাস্টারেরা কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আবার টিভিতে মেরা দেশ মহান বলে দাঁত বের করে হাসছে। বাংলার সিনেমা বেদের মেয়ের পাল্লায় পড়ে সিঁদুর নিয়না মুছে আর্তনাদ করছে। 100 টাকার ঢাউস পুজো সংখ্যার উপন্যাসে কাহিনীর চেয়ে ছায়ার ব্লাউজের কথা বেশি থাকছে। বুদ্ধিমান পরিচালক হার হাওয়াতের জীবন নিয়ে সিনেমা তৈরি করে ফরেনের পুরস্কার হাতাচ্ছেন। টিভিতে মুড়ো ঝাঁটার বিজ্ঞাপনেও ন্যাংটো মেয়ে দেখিয়ে দিচ্ছে। সবকিছু দেখে আপনি বিরক্ত হতে পারেন, কিন্তু বলতে নেই। কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকেরা বাটি হাতে ভিক্ষে করছে, গলায় দড়ি দিচ্ছে। ইউনিয়নের দাদারা রান্নাঘরে টাইলস বসাচ্ছেন, সাংসদ বিধায়করা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছেন। দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যাচ্ছে, কিন্তু এসব কথা বলতে নেই। বলেছেন কি ফেসেছেন, লাল বলবে এ বেটা নীলের দালাল প্রতিক্রিয়াশীল, আর নীল বলবে এ বেটা লালের দালাল দেশদ্রোহী। মাঝখান থেকে আপনি নাকাল, আপনার থোপা নাবি বন্ধ হয়ে যেতে পারে। বলেছেন কি ফেসেছেন, প্যাঁচে পড়ুন তখন বুঝবেন। বাড়িতে চোর ঢুকে সব ফাঁক করে দিক, থানায় যান, থানা বলবে বাড়িতে অত জিনিস রাখেন কেন, দিনকাল বোঝেন না, খালি বড় বড় কথা। সুতরাং বলতে নেই। বোবার শত্রু নেই, বোবা হয়ে থাকুন। চোখে ছানি করলে কাটাবেন না, বাড়তে দিন। দৃষ্টি যত ঝাপসা, বেঁচে থাকার আনন্দ তত বেশি। একটা কথা সাফ বলে দিই, যে বেটা এখনো জন্মায়নি আর যে বেটা টেসে গেছে, এই দুজন ছাড়া কোনো মিয়াই সুখে নেই। আপনি ভ্যাবলা, না নেতা না অভিনেতা, না ঘরের না ঘাটের। আপনার মশাই চুপ করে পড়ে থাকাই শ্রেয়। চুপ করে মটকা মেরে পড়ে থাকুন না, বয়স তো অনেক হলো। আর মনে মনে সন্ধ্যাবেলায় ছাদে উঠে গান করবেন, ওই মহা সিন্ধুর ওপার। রাত্রির হয়ে যাচ্ছে, বুঝতে পারছি, কিন্তু মনোময়কে একটু অপেক্ষা করাচ্ছি, উপায় নেই। আমার সব চেনা মানুষ, তবে আর বেশি এগোবো না। এবারের যে না কবিতা, তার নাম বাবার চেন। আমাদের পুরনো বাড়িতে একটা সেগুন কাঠের চেয়ার ছিল, বেশ লম্বা, হাতলওয়ালা, পিঠে ঠেস দেবার জায়গায় বড় বড় 4টে পাটি, বসার জায়গাটা অনেক বড়। আমার বাবা ওই চেয়ারে বসে খবরের কাগজ পড়তেন, ডায়েরি লিখতেন, হিসেব লিখতেন। বন্ধুরা কেউ এলে ওই চেয়ারে বসে গল্প করতেন। ওই চেয়ারে বসে সকাল বিকেল বাবা চা খেতেন। বর্ষার দিনে ওই চেয়ারে পা তুলে বসে মুড়ি তেলে ভাজাও খেতেন। আমি এখন নতুন যে ফ্ল্যাটে উঠে এসেছি, তার কোনো ঘরেই বাবার ওই চেয়ারটাকে ঠিকমতো রাখা যাচ্ছিল না। মানে ঘরে, বারান্দায়, ডাইনিংয়ে কোনো জায়গাতেই চেয়ারটা ঠিক মানাচ্ছিল না। নতুন সব আসবাবের মধ্যে চেয়ারটা ভারী বেমানান, কিন্তু বাবার মতোই বাবার ওই চেয়ারটাও আমার খুব প্রিয়। ওটা ফেলে দেবো কিংবা বিক্রি করে দেবো, কোনোটাই ভাবতে পারতাম না। চেয়ারটাকে দেখলেই বাবার কথা মনে পড়তো। বাবা ওই চেয়ারে বসে মহাভারত পড়তেন, গীতা পড়তেন, রবীন্দ্রনাথ পড়তেন। চেয়ারটার গায়ে হাত রাখলেই আমার এখনো মহাভারত, গীতা, রবীন্দ্রনাথ কানের মধ্যে বেজে ওঠে। তবু চেয়ারটাকে রাখতে পারলাম না। নতুন কেনা একটা স্টিলের আলমারি ঘরে ঢোকানোর সময় ধাক্কা লেগে চেয়ারটা ভেঙে গেল, তার একটা পায়া জখম হয়ে গেল। তারপর থেকে ফ্ল্যাট বাড়ির ছাদে জলের ট্যাঙ্কের পাশে এক কোনায় চেয়ারটা পড়ে আছে, বৃষ্টিতে ভিজছে, রোদে পুড়ছে। তবু ছাদে গিয়ে সেই চেয়ারটার দিকে চোখ করলেই বাবার কথা ভীষণ মনে পড়ে। একদিন ভোর রাতের স্বপ্নে বাবাকে দেখলাম। বাবা বললেন, কখন আমার আলমারিতে ছিল মহাভারত, ছিল গীতা, ছিল রামায়ণ, রবীন্দ্রনাথ। তোর আলমারিতে কেবল শেয়ারের কাগজ আর ব্যাংকের পাসবই। আমার খাতাপত্রে আমি লিখে রাখতাম গান, কবিতা, লিখে রাখতাম সুভাষ বোসের বক্তৃতার সারাংশ। তুই তোর নোটবুকে আর ডায়েরিতে খালি টাকার হিসেব লিখিস কখন। আমার চেয়ারে বসে অলস মধ্যাহ্নে আমি ভাবতাম মাস্টারদার কথা, ঋষি অরবিন্দের কথা, শ্রীরামকৃষ্ণের কথা। আর ওই চেয়ারে বসে তুই এখন গল্প করিস নোংরা রাজনীতির। না, কখন ওই চেয়ার তুই ছুস না, তুই ও চেয়ারের যোগ্য নয়। ঘুম যখন আচমকা ভেঙে গেল, দৌড়ে ছাদে গেলাম।
দেখলাম চেয়ারটা নিজেই ভেঙে পড়েছে। কোনটা? আমি বলে দিচ্ছি, কবিতাটা বলবো না। এটা বইটা 1993 সালে আমাদের অমরকৃষ্ণ পাঠশালার অ্যালামনি অ্যাসোসিয়েশন তৈরি হয়। আমি ঘটনাক্রমে তার প্রথম সম্পাদক। এই যে বইটা বেরিয়েছিল সে সময়, এর ইলাস্ট্রেশন আমার করা ছিল। আর এই যে ভারী সুন্দর লোগোটি দেখতে পাচ্ছেন, আমার প্রয়াত বন্ধু অখিল বাগচি, পরবর্তী জীবনে সে আর্টিস্ট হয়, আমাদের স্কুলেরই ছাত্র, ওর পড়া। এখানে আমার লেখা কবিতাও বেরিয়েছে। আমি এটা আপনাদের বললাম এই জন্য যে আজকের এই যে অনুষ্ঠান হচ্ছে, এখানে অ্যালামনি অ্যাসোসিয়েশনের এখন যারা রয়েছে প্রত্যেকেরই অবদান আছে। যখন শুরু হয় 1993, আজকের কথা নয়, অনেকদিন আগে, কিন্তু এত বছর ধরে সেই অ্যালামনি অ্যাসোসিয়েশন এবং প্রাক্তন ছাত্ররা মিলে এই যে সুন্দর আয়োজন করেছেন। 23শে নভেম্বর আমি এসেছিলাম স্কুলে পুনর্মিলন উৎসবে, এবং আজ এসেও দেখছি প্রচুর ছাত্ররা রয়েছেন, পুরনো শিক্ষকরা রয়েছেন, এখন যারা মাস্টারমশাই তারা রয়েছেন। একটা স্কুলকে ঘিরে এত মানুষের আবেগ, এত উন্মাদনা, একজন সাধারণ ছাত্র হিসেবে আমার কাছে অত্যন্ত গর্বের। আরও একবার অমরকৃষ্ণ পাঠশালা এবং তার সঙ্গে যুক্ত সকলকে আমার প্রণাম জানাই। আমি চলে আসছি আমার শেষের জানুয়ারি মাস। দুজন বাঙালি নন এমন বাঙালি জন্মেছিলেন বাংলার পর গর্ভে, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দ। আমরা সব জায়গায় গিয়ে বলি আমরা এদের উত্তরাধিকারী, কিন্তু আমরা উত্তরাধিকারী নই। আমাদের জীবন চর্চায়, জীবন যাপনে, মননে, স্মৃতিতে, সব কিছুর মধ্যে আমরা সচেতনভাবে এদেরকে সরিয়ে দিয়েছি, দিয়ে সুখে বেঁচে আছি। আমরা উপন্যাস পড়ি না, তারাশঙ্করের নাম জানি না, আমরা কবিতা পড়ি না, জীবনানন্দ দাশকে চিনি না, আমরা সিরিয়াল বুঝি, সন্ধে হলে সিরিয়ালটা দেখতে পাই। এত অধঃপতিত জাতি বোধহয় পৃথিবীতে আর দুটো নেই। আমি নিজে বাঙালি, সারা বাংলা শুধু না, বাংলা, বিহার, উড়িষ্যা সর্বত্র চষে বেড়াই, দেশে বিদেশে যেখানেই যাই। বাঙালিদের যে কি সম্মান আপনারা কল্পনা করতে পারবেন না। আমি একটি ছোট্ট ঘটনা একদিনেরটা বলবো, তারপরে কবিতায় যাব। জব্বলপুরে গেছি অনুষ্ঠান করতে, আমার সঙ্গে মান্নাদে রয়েছেন। মান্নাদে গান গাইবেন, আমি কবিতা বলবো। শীতের রাত, এরকম নভেম্বর ডিসেম্বর মাস, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, হল মাঠ ভর্তি লোক। তো আমি যখন কবিতা পড়ছি তখন একটা উন্মাদনা হচ্ছিল, বুঝতে পেরেছি প্রচুর বাঙালি শ্রোতা। রাত্রে হোটেলে ফিরে এসেছি, মান্নাদার গান হয়ে গেছে। তা মান্নাদা ঘরে ঢুকে যাবার পর আমি করিডোরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি, দেখছি দূর থেকে এক ভদ্রলোক আসছেন, একটু খুঁড়িয়ে হাঁটছেন, পিঠে একটা কিছু রয়েছে, একটা পোশাকটা অনেকটা মিলিটারির মতো, একটু খুঁড়িয়ে হাঁটছেন। তা আমি ভাবলাম জব্বলপুর, অচেনা অজানা জায়গা, এত রাতে একটা লোক এরকম। এবং একটু কাছে আসতে বুঝলাম যে তার কাঁধে একটা রাইফেল রয়েছে। একটু বেশ ভয় পেয়ে গেলাম, কিন্তু জব্বলপুর সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এবার তিনি আমার সামনে এসে অদ্ভুতভাবে আমার দিকে তাকালেন। আমি ভাবলাম হয়তো কবিতা শুনেছেন, কোনো রিয়াকশন জানাবেন। তা আমি নমস্কার করলাম। উনি বললেন, ইউ আর কামিং ফ্রম ক্যালকাটা। এই যে বলছি আপনাদের কাছে, আমার ভেতরটা আবেগে ফেটে যাচ্ছে। ভদ্রলোক বলছেন, ইউ আর কামিং ফ্রম ক্যালকাটা। আমি বললাম হ্যাঁ। উনি নিচু হয়ে, আমার বাবার থেকে বয়স বেশি, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাচ্ছিলেন। আমি কোনো রকমের থামালাম, কি করছেন আপনি, আমার পিতৃতুল্য। বলছেন, ইউ আর কামিং ফ্রম দ্য ল্যান্ড অফ মাই গড। আমি আইএনএর সৈনিক ছিলাম, এই একটা পা আমার যুদ্ধে কাটা গেছে, কাঠের পা। আমি নেতাজির সঙ্গী ছিলাম। আপনি নেতাজির দেশ থেকে আসছেন, সেই জন্য আপনার পায়ে হাত দিয়ে আমি সেই মহান নেতাকে প্রণাম জানাচ্ছি। এই ছিল বাঙালির অ্যাকসেপ্টেন্স। আর আজকে কোথায় নিয়ে গেছি আমরা যাত্রাকে, একটু ভেবে দেখবেন।
বাবা মায়েরা স্কুলের ছেলে মেয়েদের পাঠাচ্ছেন, বলে দিচ্ছেন নিজের টিফিন কারোর সঙ্গে ভাগ করো না, ওই ছেলে বড় হয়ে মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। আমরা ভাগ করে খেয়েছি, 11 জন মিলে ফুটবল খেলেছি, 11 জন মিলে ক্রিকেট খেলেছি। এখন ছেলেরা ফুটবল খেলে না, ক্রিকেট খেলে না, মাঠ ফাঁকা পড়ে থাকে, লাইব্রেরিগুলো শূন্য হয়ে গেছে, টিভিতে আর ফোনে সারাদিন সবাই মাত্র। কি সুন্দর সভ্যতা আমরা তৈরি করেছি। হাউতাস করার উচিত না, তবু আমারও তো বয়স দেখতে দেখতে 75-এ পৌঁছলো, কিছু সত্যি কথা তো উচ্চারণ করতেই হয়। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল যে তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। বহু বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল, চাদর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরে রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তাদের সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিনে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর এতগুলো শীত, বর্ষা, গ্রীষ্ম, উধাও, তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের মুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশাবুক, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখতো, আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ দেশের ধনসম্পত্তি লুট করত, আমরা গোটা দেশটাকেই বেঁচে দিচ্ছি। আমরা দিয়েছি, ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মাস্তান, মাফিয়া, নেতা আর বুলি। ইংরেজ দিয়েছে কালাপানি, সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপার হিট মোকাবিলা আর আইনসভায় আয়ারাম গায়ারামের খেলের। বহু বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসনি, কিন্তু স্বাধীনতা এসেছে, আর তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্বীয় যজ্ঞ, গণতন্ত্র নামক চিরায়ত মাৎসন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আর সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ, ভাষণ আর ভাষণ। দীর্ঘ এতগুলো বছর ধরে তুমি পাথর হয়ে আছো। দীর্ঘ এতগুলো বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইতার তরঙ্গে আবার হঠাৎ কবে শোনা যাবে স্বাধীনতার সেই নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বোস বলছি, আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি। আমি আমার শেষ কবিতায় চলে যাব, তার আগে আরেকবার একটু কথা বলে দিই। আর একটু কথা বলে দিই যে যদিও রাত হয়েছে এবং শীতের রাত, তবুও এরপর মনোময় আসছে। ঠিক এই সময় যারা বাংলা গানে একেবারে সামনের সারিতে আছেন, জনপ্রিয়তায় শুধু নয়, দক্ষতায় এবং প্রতিভায়ও বটে। মনোময়ের গান আপনারা শেষ অবধি অবশ্যই শুনে যাবেন। আমি হয়তো আবেগে একটু বেশি সময় নিলাম, তবুও অমর কৃষ্ণ পাঠশালা এই শতবর্ষের আয়োজন, যারা যারা পরিশ্রম করেছেন, যারা যারা ভাবনা চিন্তা করেছেন, সকলকে আমার শ্রদ্ধা জানাই। আমার বন্ধু রিকোয়েস্ট করেছে একটি কবিতা, এটা আমি বলতে চাই না আজকাল, কিন্তু একটা সময় এটা এত বেশি বলেছি আজকাল আর বলতে ইচ্ছে করে না, কিন্তু এইটা দিয়ে শেষ করি।
আজকাল দেখবেন সব জায়গায় হসপিটাল হয়ে যাচ্ছে, সব জায়গায় নার্সিং হোমে বড় বড় হচ্ছে। কাদের জন্য হচ্ছে? আপনি গেলেই হসপিটালে সিট পেয়ে যান, আপনার পকেটে এত জোর থাকে যে বড় বড় নার্সিং হোমে ঢুকতে পারেন। গোটা ভারতবর্ষ কি আপনার মতো? মোটেই না। তাহলে সেই যারা আপনার মতো নয়, ধরা যাক একটা জুতোর দোকানে কাজ করে একটা সাধারণ মানুষ, ধরা যাক তার নাম নিকুঞ্জ, তার ক্ষেত্রে কি ঘটলো? এটা আমার চোখে দেখা একটা সত্যি ঘটনা, তাকেই কবিতায় রূপান্তরিত করে। কবিতার নাম ছুটি। হাসপাতালের করিডোরে বড় বাজারের মতো ভিড় ঠেলে নিকুঞ্জ কোনো মতে ডাক্তারবাবুকে ধরতে পারল। ফাঁসির আসামির মতো বিপন্ন বিধ্বস্ত নিকুঞ্জ মরিয়া হয়ে ডাক্তারবাবুর হাত দুটো চেপে ধরলো। কিছু একটা করুন স্যার, আর 4 দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা নোংরা বারান্দায় পড়ে আছে। বড় ডাক্তারবাবু বিরক্ত হলেন। চারপাশে ভিড় করা সব হবু ডাক্তারের দল হই হই করে উঠল। পথ ছাড়ুন, স্যারকে যেতে দিন, বেড সিট এসব আমাদের দেখার কথা নয়, আপনি আসল জায়গায় যান। রুগী উপচে পড়া হাসপাতালের ভয়ঙ্কর নোংরা বারান্দায় অসংখ্য রুগীর ভিড়ে একটা ময়লা বিছানায় নিকুঞ্জর একমাত্র মেয়ে মামনি শুয়ে আছে। ফ্যাকাশে মুখ, হাতে ফোটানো স্যালাইনের ছুঁচ, চোখ ঢুকে গেছে কোটর। জুতোর দোকানে সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ। তার আদরের মেয়ে মামনির কঠিন অসুখ, ডায়ালিসিস করতে হবে ডাক্তারের বিধান। নিকুঞ্জ গত 4 দিন উদ্ভ্রান্তের মতো ছুটে বেরিয়েছে। পাড়ার এমএলএ থেকে রাইটার্সের আমলাদের ঘর নিকুঞ্জ ছুটে বেরিয়েছে অপরাধীর মতো। ভিজিটিং আওয়ারের বিষণ্ণ বিকেলে 7 দরজার কৃপা ভিক্ষা সেরে ক্লান্ত নিকুঞ্জ একটা সস্তার কেক আর দুটো ছোট সন্দেশ কাগজের ঠোঙায় নিয়ে এসে মেয়ের মাথার কাছে বসে। সন্দেশ খাবি মামনি? এনেছি, এই দেখ। যেন কোন গভীর দল থেকে ক্ষীণ স্বরে মেয়ে জবাব দেয়, বাবা আমার ছুটি কবে হবে বাবা? এইটুকু বলতে বলতে সে ঝিমিয়ে পড়ে। নিকুঞ্জ মেয়ের মাথায় হাত বোলায়, সন্দেশটা খেয়ে নেওয়া। না, আমি সন্দেশ খাবো না, আমি আঙুর খাবো। ওই যে ঘরের ভেতর দেখো বিছানার উপর ওই মেয়েটা, ও রোজ আপেল খায়, আঙুর খায়, আমি আঙুর খাবো বাবা। নিকুঞ্জ ভেতরের হল ঘরে বিছানার উপর শুয়ে থাকা ফুটফুটে মেয়েটিকে দেখে, তারপর ধীর কণ্ঠে বলে, আচ্ছা মা, কাল নিয়ে আসবো আঙুর। পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রীর সিএকে। তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে, আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে। কিন্তু গত কদিনে নিকুঞ্জর সমস্ত উদ্বেগ উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট এখনো গিয়ে পৌঁছয়নি হাসপাতালে। নোট গেলে বিনা খরচে মামনি ডায়ালিসিস হবে, নোট যায়নি। দিন চলে যাচ্ছে, রাইটার্সের ছুটি চলছে। গরিব নিকুঞ্জ সারাদিন জুতোর দোকানে মানুষের পায়ে জুতো পড়ায়, অন্য মনস্ক কাজে ভুল হয়ে যায়, মানিক ঠমক লাগায়। একটা নধর পায়ে জুতো পড়াতে পড়াতে নিকুঞ্জর খুব ইচ্ছা হয় পয়সাওয়ালা খদ্দের পা দুটো চেপে ধরে বলে, স্যার স্যার, একমাত্র মেয়ে আমার পয়সার অভাবে হাসপাতালের বারান্দায় নোংরার মধ্যে পড়ে আছে, তার কোনো চিকিৎসা হচ্ছে না, দিন না স্যার কয়েক হাজার টাকা, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। কিন্তু এসব কথা নিকুঞ্জ বলে উঠতে পারে না। কাজের ফাঁকে ফাঁকে তার কেবল দীর্ঘশ্বাস পড়তে থাকে। 2টোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাক সাইডে জ্যাম ডিঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্সের দোতলায় পৌঁছয় হাঁপাতে হাঁপাতে কেরানি বাবুটির টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় চোরের মতো। বাবুটি বলেন, আজ আর হবে না দাদা। কেন? আরে জানেন না, নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। ও তাহলে কালও হবে না? কাগজ টাগজ পড়েন নাকি? প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল আমাদের পূর্ণ দিবস ছুটি। তাহলে পরশু? ব্যস্ত হয়ে ওঠে নিকুঞ্জ। পরশু তো শনিবার, তারপর রোববার। ও আপনি একেবারে সোমবারে আসুন। সোমবার মানে আরো 4 দিন। নিকুঞ্জকে কেউ যেন ঠেলে ফেলে দেয় অথই সমুদ্রে। তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ। তলিয়ে যেতে যেতে বারবার তার কানে ভেসে আসে তার মেয়ে মামনির ক্ষীণ কণ্ঠস্বর, বাবা আমার ছুটি কবে হবে বাবা? হঠাৎ নিকুঞ্জর মাথায় যেন আগুন জ্বলে ওঠে। দুর্বল অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎই জেগে ওঠে ভয়ঙ্কর তেজ। রাইটার্সের বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ। ভিড় টপকে দরজা দিয়ে বাইরে এসে আরো জোরে ছোটে সে। ছুটতেই ছুটতেই নিকুঞ্জ পাগলের মতো চিৎকার করতে থাকে, বলতে থাকে, আমাকে একটা বন্দুক দিন, যা থেকে হাজার হাজার গুলি বেরোবে। আমি এক নিমেষে সবাইকে মেরে ফেলবো। যত প্রাক্তন বর্তমান যারা আছেন, যাদের মৃত্যুতে ছুটি ঘোষণা করা হয়, সরকারি সব কাজ বন্ধ হয়ে যায়, একদিনেই সবাইকে মেরে ফেলবো। তারপর আমার মামনির ডায়ালিসিস। হাসপাতালে যখন গিয়ে পৌঁছয়, দেখে মামনির বিছানাটা খালি।
পাগলের মতো চিৎকার করে ওঠে নিকুঞ্জ, কোথায় গেল, কোথায় গেল আমার মেয়ে মামনি? একজন নার্স এগিয়ে আসে, বললো আপনার মেয়ে তো ছুটি হয়ে গেছে। কেমন বাবা আপনি? এই কদিনে একটা ফ্রি ডায়ালিসিস অর্ডার জোগাড় করতে পারবেন না? নিকুঞ্জ পাথর হয়ে গেল। মেঝেতে শুয়ে থাকা মৃত মামনির মুখের দিকে তাকিয়ে সে হাও হাও করে কাঁদতে লাগলো। তারপর একটা ম্যাটাডোর ভাড়া করে গভীর রাত্রে মৃত মেয়ের সব দেহ নিয়ে সে ধীর পদক্ষেপে মফস্বলের বাড়ির দিকে রওনা হয়। পৌঁছতে পৌঁছতে হয়ে যায় ভোর। আর সেই ভোরের আলোয় তার ম্যাটাডোর এসে যখন তার বাড়ির সামনে থামে, তার বউ পাগলের মতো ছুটে আসে, এনেছো আমার মেয়েকে, এনেছো। নিকুঞ্জ আকাশের দিকে মাথা তুলে হাত জোর করে বলতে থাকে, তোমার মামনির ছুটি হয়ে গেছে, তোমার মামনির ছুটি হয়ে গেছে, তোমার মামনির ছুটি হয়ে গেছে। ধন্যবাদ। আমরা অসাধারণ আমরা সত্যি হৃদ হলাম তার কণ্ঠের জাদুতে। তার লেখাই সমাজের যেন একটা বাস্তব দলিল, তার প্রতিটি লেখার পরতে পরতে তাই। তার মুখের নিঃসৃত প্রতিটি শব্দ যেন মহল শীতের ঝরা বৃক্ষে বসন্তের আগাম, বসন্তের আগমন। যেন ঝরা বৃক্ষে এক একটা করে শব্দ নয়, এক একটা নতুন কিশলয়ের জন্ম দিচ্ছে। আমরা ধন্য, আমরা গর্বিত কবি শুভ দাশগুপ্তকে আমাদের মধ্যে পেয়ে। আমরা শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে তার দীর্ঘ সুস্থায়ু কামনা করি। এবার আমরা ফিরছি সরাসরি আমাদের মূল মঞ্চে আমাদের সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্যের গানে, এবং তার সাথেই আমাদের যে যন্ত্রণা সঙ্গী বন্ধুরা রয়েছে তারা একটু ব্যালেন্স করে নিক। এবং আপনাদেরকে আরেকবার জানিয়ে দিই,